ইরানে নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, যুদ্ধবিরতি লঙ্ঘন করলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি আইআরজিসির। ঢাকার সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় সাবেক যুবদল নেতা মঈন সহ 7 জন গ্রেফতার। কাল শুরু হচ্ছে 1433 বঙ্গাব্দ, বর্ষবরণে প্রস্তুত জাতি, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। অবসরের পর বিচারপতিদের লাভজনক পদে যাওয়ার প্রবণতা বিচার কাজ প্রভাবিত করে, এমনকি স্বার্থের দ্বন্দ্ব তৈরি করে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 25 জন শিক্ষার্থীর ইন্টার্নশিপের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন আইনমন্ত্রী। সাবেক বিচারক মাসদার হোসেন মক্কেলের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ নিয়েছেন মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, তার মুখে নৈতিকতার কথা মানায় না। সংসদ সদস্যদের গবেষণা কাজের জন্য একজন করে ইন্টার্ন দেওয়া যায় কিনা তা প্রধানমন্ত্রীকে প্রস্তাব পাঠানো হবে বলেও জানান আইনমন্ত্রী। একজন সিনিয়র জাজ ছিলেন, উনি উকালতিতে ফিরে এসেছেন। মক্কেলের কাছ থেকে 1.25 কোটি টাকা নিয়েছেন রায় লিখে দেওয়ার জন্য। তাও টাকাটা নিয়েছেন কি চেকে নিয়েছেন ওনার নামে। মক্কেলের রায় নিয়ে দিতে পারেনি, টাকাও ফেরত দেননি। মক্কেল সম্ভবত সুপ্রিম কোর্ট বারে কমপ্লেন করেছেন। আমরা এরকম আইনজীবী চাই না, এরকম নীতি কথা বলার আইনজীবী চাই না। নাশকতার সুনির্দিষ্ট তথ্য না থাকলেও সারা দেশে র্যাবের কমান্ডো বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ। দুপুরে নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে র্যাবের মহাপরিচালক জানিয়েছেন, বাংলা বর্ষকে বরণ করে নিতে রমনা বটমূল ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় র্যাবের ডগ স্কোয়াড দিয়ে পুরো বটমূল এলাকা তল্লাশি চালানো হয়। যে কোনো নাশকতা এড়াতে প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান র্যাব প্রধান। বলেন, ইফটিজিং সহ সাইবার ক্রাইম ঠেকাতে উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর পাশাপাশি সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে বলেও জানান র্যাব প্রধান। পেট্রোল টিম সহ সর্বমোট পূর্বের বছরগুলো ন্যায় এবছরও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে বাংলা নববর্ষ দেশব্যাপী উদযাপিত হবে। গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিংয়ের মাধ্যমে নাশকতাকারীদের যে কোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আগামীকাল পহেলা বৈশাখ প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই সফর ও দেশব্যাপী কৃষক কার্ড বিতরণ কর্মসূচি ঘিরে টাঙ্গাইল সহ আশপাশের জেলাগুলোতে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী সকাল 10টায় টাঙ্গাইলে পৌঁছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর জেলা স্টেডিয়ামে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার আগমন উপলক্ষে দুপুরে টাঙ্গাইল স্টেডিয়াম, সমাবেশ স্থল ও শহরের পৌর উদ্যানে কৃষি মেলার প্রস্তুতি পরিদর্শন করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। বিএনপি সরকার জুলাই চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে দাবি করে জনগণকে সাথে নিয়ে শিগগিরই জুলাই সংস্কার বাস্তবায়নের জন্য আন্দোলন করা হবে বলে জানিয়েছেন 11 দলীয় ঐক্যের নেতারা। সকালে রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে 11 দলীয় ঐক্য আয়োজিত গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন নেতারা। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, কেবল ক্ষমতার পালা বদলের জন্য জুলাই আসেনি, হাজারো মানুষ জীবন দেয়নি। একটি মানবিক বাংলাদেশ গঠনের মধ্য দিয়ে তাদের রক্তের ঋণ শোধ করা হবে। আর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অভিযোগ, বিএনপি গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জাতীয় ঐক্যকে নষ্ট করছে, যার পরিণতিও তাদের ভোগ করতে হবে। অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে আমাদের টাকা প্রয়োজন, ততদিন থাকবো, তার বাইরে 1 সেকেন্ড নয়। যখন দেখবো আর কোনো কিছু করার নাই, তখন সেলিউট কালু সালাম, এ সংসদ আপাতত তোমাকে সালাম দিয়ে চলে গেল।
কিন্তু এর আগে এই সংসদের জমিদারিও কারো মানব না এবং কারো কাছে বন্ধকও দেব না। অনেকে বলছেন আন্দোলন শুরু করতে হবে, এটা কি? এটা আন্দোলনের অংশ। জুলাই সনদ কোন পথে বাস্তবায়ন সম্ভব সেই আলোচনা ঐক্যমত কমিশনেই হয়েছিল। ফলে প্রধানমন্ত্রী এবং তাদের প্রতিনিধি হিসেবে ঐক্যমত কমিশনে সেই সময় যারা ছিলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তারা সকলেই কথার বরখেলাপ করেছেন। তারা তাদের নিজেদের দলীয় ইস্তেহার দেওয়া সেই ইস্তেহারের বরখেলাপ করেছেন, জুলাই সনদের বরখেলাপ করেছেন এবং গণভোটের গণরায়কে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আগামী সপ্তাহ থেকে বাংলাদেশিদের জন্য ব্যবসায়ী ও মেডিকেল ভিসা চালুর বিষয়ে সম্মতি জানিয়েছে ভারত। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী ও তার সাম্প্রতিক ভারত সফরে সংশ্লিষ্টদের সাথে বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, তাদের ভারত সফরের মধ্য দিয়ে দুদেশের মধ্যকার ইতিবাচক সম্পর্কের শুরু হয়েছে। আলোচনা হয়েছে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে। এছাড়া ভারত থেকে পাইপলাইনে তেল আমদানির চলমান বিষয়ে আলোচনা হয় সফরে। হাসিনার ব্যাপারে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমেই আমরা এঙ্গেজ করব এবং উই হ্যাভ আস্কড ফর মানি রিটার্ন। কেন এখানে তার অনেক কেসিস পেন্ডিং আছে, শুধুমাত্র একটাতে সেন্টেন্স টু ডেথ, আরও বোধহয় কয়েকটা রয়েছে যেখানে মানুষ হত্যা থেকে লাগাইয়া দেশের লুটপাট করা লাগাইয়া দ্যাট ইজ সো মেনি। তেল সরবরাহ সংকটের কিছুটা প্রভাব পড়ছে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। পর্যাপ্ত তেল পাচ্ছে না পেট্রোল পাম্পগুলো। রাজধানীর বেশ কিছু পাম্প বেশিরভাগ সময় তেল সরবরাহ করতে না পারায় নির্দিষ্ট কিছু পাম্পে অস্বাভাবিক গ্রাহক চাপ সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন জ্বালানি তেল ক্রেতারা। সংকট মোকাবেলায় রেশনিং করেও হিমশিম খাচ্ছেন পাম্প মালিকরা। তামজিদ সুমনের রিপোর্ট। রাজধানীর পাম্পগুলোর গ্রাহক ভোগান্তির চিত্রের কোনো পরিবর্তন নেই। দীর্ঘ সারি দিয়ে অপেক্ষা করেও তেল পাবেন না এমন শঙ্কায় রয়েছেন ক্রেতারা। কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে তেল না পেয়ে হতাশা প্রকাশ করেন বাইকাররা। নিরুপায় হয়ে অনেক দূর থেকে এসে যেসব পাম্পে সরবরাহ রয়েছে এমন পাম্পে এসে তেল নিতে হচ্ছে তাদের। অন্য পাম্পে পাওয়া যাচ্ছে কিন্তু অন্য পাম্পে খুব স্লো। এখানে একটু দ্রুত হয়, 3-4টা লাইনে যায়। তো আমার বাসা মিরপুর। আমার বাসা উত্তরাতে, আবদুল্লাহপুর পাম্পে দাঁড়াইছি। 4 ঘন্টা দাঁড়ানোর পরে আমি আশা পাচ্ছিলাম না যে তেল পাবো, কারণ ওখানে বিশৃঙ্খল ছিল। যাদের দৈনন্দিন তেল প্রয়োজন তারা পড়েছেন বেশি বিপাকে। না ভাই, অন্যান্য পাম্পে পাই নাই, এই সকাল থেকে ঘুরতে ঘুরতে এখানে এসেছি। ভোগান্তি হইতেছে, যার কারণে আমাদের কাজ কামে অনেক অসুবিধা হইতেছে, সংসার নিয়ে অনেক পেরেশানিতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে তেল সংকটের আশঙ্কা থাকলেও এতদিন বরাদ্দকৃত তেল পেয়েছেন পাম্প মালিকরা। তবে এখন আর আগের মতো বরাদ্দ পাচ্ছেন না তারা। গভর্নমেন্ট যা তেল দেয় তার 3 গুণ চাহিদা, আমি কি করব বলেন? কিছু করার নাই। এমন একটা আমি মালিক, হোল বাংলাদেশ সেন্ট্রাল কমিটির সমিতি সভাপতি, আমি রাস্তায় দাঁড়ায় কাজ করতেছি, নাহলে আমার পাম্প আক্রান্ত হয়ে যাবে। আমি কি করব বলেন? সামনের দিনগুলোতে সংকটময় পরিস্থিতি মোকাবেলায় সবার সহযোগিতা চেয়েছে পাম্প মালিক সমিতি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া সহ ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ আবুল হোসেন জানান, গত 6 এপ্রিল আবুল সরকারকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট। আজ তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছলে যাচাই বাছাই শেষে কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে গত 4 নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলির মেলায় পালাগানের আসরে বাউল শিল্পী আবুল সরকার ধর্ম অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। 19 নভেম্বর রাতে মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সাগরপথে মালয়েশিয়াগামী একটি ট্রলার আন্দামান সাগরের কাছে ডুবে যাওয়ার পর ভাসমান অবস্থায় রোহিঙ্গা সহ 9 জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। উদ্ধারকৃতদের মধ্যে 6 জন বাংলাদেশি ও 3 জন রোহিঙ্গা রয়েছেন। তাদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, গত 4 এপ্রিল মানব পাচারকারী দালাল চক্র যাত্রীদের নিয়ে ট্রলারে করে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। 8 দিনের মাথায় আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি পৌঁছলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। বেঁচে ফেরা একাধিক যাত্রীর ভাষ্যমতে ট্রলারে নারী শিশুসহ প্রায় 280 জন যাত্রী ছিল। পরে একটি বাংলাদেশি জাহাজ তাদের উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। তবে বাকি যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন উদ্ধার হওয়া যাত্রীরা।
পাহাড় ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর ফিরছে পহেলা বৈশাখের পূর্ণাঙ্গ আনন্দ। পুরনো দিনের গ্লানি ভুলে নতুনকে বরণ করে নিতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। বর্ণিল আয়োজনে নববর্ষকে বরণ করতে প্রস্তুত রাজশাহী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। রং তুলির আঁচড় আর নানা রঙের মোটিফ জানিয়ে দিচ্ছে দুয়ারে করা নাড়ছে পহেলা বৈশাখ। দীর্ঘদিন পর এবার যেন প্রাণ ফিরেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা নববর্ষ বরণ উৎসবে। শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে পুরো ক্যাম্পাস এখন মেতেছে বর্ণিল কর্মযজ্ঞে। সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করছেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। তারা ফুটিয়ে তুলছেন হাজার বছরের বাঙালির লোকজ ঐতিহ্য। সবার মাঝে এক্ষেত্রে একটা উৎসাহ কাজ করছে যে আমরা প্রথমবার আমাদের মেইন ক্যাম্পাসে আমাদের এই প্রোগ্রামগুলো আয়োজন করতে যাচ্ছি। এবারের আয়োজনে অন্যতম হচ্ছে আমাদের সরা শিল্প, মুখোশ, মোরাল করা হচ্ছে, রাতে আলপনা করা হবে। আয়োজকরা বলছেন এবারের বৈশাখ হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক বড় মঞ্চ। আমাদের যে পয়লা বৈশাখ, এটা আমাদের সংস্কৃতি, এখানেই আমাদের আনন্দ করার বিষয়। আমরা এই আনন্দে মেতে উঠি। বিদেশি সংস্কৃতি থেকে আমাদের সংস্কৃতির যে আনন্দ, সেই আনন্দগুলো আমরা ভাগাভাগি করে এখানে সর্বোচ্চ লেভেলের আনন্দ করি। নববর্ষকে সামনে রেখে বৈশাখী উৎসবের জোর প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরাও। বৈশাখী শোভাযাত্রা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা তৈরি করছেন নানা বর্ণিল মোটিভ, যেখানে বাঙালির ঐতিহ্যের পাশাপাশি উঠে এসেছে সমসাময়িক বিশ্ব বাস্তবতার প্রতিফলন। অনেক বড় একটা মাছ থাকবে, ইলিশ মাছ, আর টমটম গাড়ি, ঘোড়া এসব থাকবে যা বাঙালির ঐতিহ্যকে বহন করে। আবহমান কাল ধরে মানুষের জীবনযাত্রা যে থেমেছিল না বা থেমে অদূর ভবিষ্যতেও থাকবে না, সেটার একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে কুমিল্লার স্কুল কলেজগুলোতে চলছে উৎসবের রঙিন প্রস্তুতি। পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজন সফল করতে সপ্তাহ জুড়েই ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। রঙের মেলায় প্রাণ ফিরে পেয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দেয়াল, প্রাঙ্গণ ও করিডোর। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে আমদানিকৃত জ্বালানি সহ পণ্যের দাম দ্বিগুণ হয়ে গেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির। এতে সরকারের জন্য আমদানি ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর একটি হোটেলে ডিসিসিআই আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির সংকট নিরসনে অভ্যন্তরীণ গ্যাস কূপ খনন সহ এলএনজির সরবরাহ বাড়াতে কাজ করছে সরকার। আলোচনায় বাজেট ঘিরে বেসরকারি খাতের প্রত্যাশা তুলে ধরেন ব্যবসায়ী সহ আর্থিক খাত সংশ্লিষ্টরা। এ সময় ডিসিসিআই এর পক্ষ থেকে রাজস্ব আদায়, আর্থিক খাতের সংস্কার এবং শিল্প ও বাণিজ্য খাত নিয়ে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়। ব্যবসায়ীদের পক্ষ থেকে ব্যবসার সহজীকরণ ও বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদহার কমানো সহ আসন্ন বাজেটে বিনিয়োগকারীদের জন্য করের চাপ কমানোর আহ্বান জানানো হয়। বাংলাদেশে কোনো কিছুর কোনো স্টোরেজ অ্যারেঞ্জমেন্ট নাই। আজকে যদি আমাদের কাছে 2 মাস রাখার মতো এলএনজির স্টোরেজ থাকতো, ক্যাপাসিটি থাকতো, তাহলে $10 এলএনজি আজকে $20 কিনতে হতো না, স্পট থেকে কিনতে হতো না। স্পট থেকে যখনই আপনি কিনতে যান, আপনি তো সব থেকে বড় বিপদগ্রস্ত লোক, তো আপনি সেই প্রাইস পে করেই আপনার বিপদের প্রায়শ্চিত্ত চুকাতে হয়। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে ঢাকায় আসতে শুরু করেছে নিউজিল্যান্ড দল। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে এসেছেন 3 ক্রিকেটার। রাতেই ঢাকায় পা রাখবেন দলের বাকি সদস্যরা। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি কাটাতে মঙ্গলবার বিশ্রামেই কাটাবে নিউজিল্যান্ড দল। এরপর 2 দিন অনুশীলনের পর আগামী 17 এপ্রিল 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবেন তারা। 20 এপ্রিল মিরপুর স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে খেলে চট্টগ্রামে পৌঁছাবে 2 দল। সেখানে তৃতীয় ওয়ানডে ও 3 ম্যাচ সিরিজের প্রথম 2 টি-20 খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আগামী 2 মে সিরিজের তৃতীয় ও শেষ টি-20 খেলে ঢাকা ছাড়বে ব্ল্যাক ক্যাপরা। ফুটবল, শীর্ষে থাকা আর্সেনালকে ছুঁড়ে ফেলতে আরও এক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। চেলসিকে 3-0 গোলে হারিয়েছে সিটিজেনরা। ম্যাচের প্রথমার্ধে গোল হজম করেনি চেলসি। দ্বিতীয়ার্ধের 12 মিনিট যেতে না যেতেই 2 গোল করে ফেলে সিটিজেনরা। 68 মিনিটে চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজের মারাত্মক ভুলে চেলসির কফিনে শেষ পেরেকটি ঠোকেন জেরেমি ডোকু। এই জয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধানটা 6 নামিয়ে এনেছে সিটি। তবে গানারদের চেয়ে ম্যাচ একটি কম খেলায় বেশ সুবিধাজনক অবস্থানে আছে গার্ডিওলার শিষ্যরা। আগামী রোববার লিগ নির্ধারণী ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে সিটি।
খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ইরানের নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, যুদ্ধবিরতি লঙ্ঘন করলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি আইআরজিসির। ঢাকার সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় সাবেক যুবদল নেতা মঈন সহ 7 জন গ্রেফতার। কাল শুরু হচ্ছে 1433 বঙ্গাব্দ, বর্ষবরণে প্রস্তুত জাতি, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আর এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।